দেখেন, প্রথম জুলাই মাসে আমাদের সবার হঠাৎ করে কিন্তু আমরা এমন একটি স্লোগান শুনলাম, তুমি কে আমি কে। কথাটা আমি উচ্চারণও করতে চাই না, এবং যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটু উচ্চারণ করলো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার কথার খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করবার প্রয়াসে তারা যে স্লোগান দিয়েছিল, রাত্রেবেলা বেরিয়ে এসেছিল, তখন কিন্তু আমরা সকলেই বুঝেছিলাম, বলেছিলাম যে রাজাকার যুদ্ধাপরাধী যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এটা তাদের একটি চক্রান্ত। তখন এই কথাটি কেউ শুনতে চায়নি, মানতে চায়নি, বুঝতে চায়নি। আসলে যারা ডিপ স্টেটের এজেন্ট ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, যারা এই চক্রান্তের অংশ ছিল, তারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে দেয়নি, এবং তারা এমন ন্যারেটিভ তৈরি করেছিল, এমন ভাবে মানুষকে বিভ্রান্ত করেছিল যে কিছুটা সময় মানুষ বিভ্রান্ত হয়েছিল। পরবর্তীতে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশে বিদেশে সকলেই কিন্তু দেখেছে যে জুলাই মানে জঙ্গি হামলা, জুলাই মানে রাষ্ট্রদ্রোহীদের বাংলাদেশকে দখল করা, জুলাই মানে বিদেশি অপশক্তির মদতে বাংলাদেশকে আসলে বিক্রি করে দেয়া, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা, বাংলাদেশকে রক্তাক্ত করা, এবং বাংলাদেশ জন্মের বিরোধিতা যারা করেছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, তারা আসলে এই জুলাইয়ের মধ্যে তারা তাদের মেডিকুলার চক্রান্তে তারা জুলাইতে বাংলাদেশকে সেই 1971 সালের 25শে মার্চ কাল রাত্রির মতো দখল করে নিয়েছিল। এবং তাদের আরো যে উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা আপা, তাদেরকে আসলে হত্যার পরিকল্পনা ছিল। এবং আমরা দেখেছি জাতির পিতার ভাস্কর্য, ছবি, এবং সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনা, এই সব কিছুকে তারা কিভাবে ধ্বংস করেছে। ধানমন্ডি 32 ভেঙে দেয়া, গণভবনে যে বিকৃত উল্লাস, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, মানে 71 সালে যা ঘটেছিল তার দ্বিগুণ তিনগুণ ঘটেছে। তো সেই বিষয়গুলো আমাদেরকে প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে যে নিজের দেশকে ধ্বংস করেছে, এবং তারাই এখন ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে বাংলাদেশকে জঙ্গিবাদ, জঙ্গি রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্ত প্রগতিশীলতা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন সব ধ্বংস করে দিচ্ছে। এরকম এই ইমেজের বাংলাদেশ, এই ভাবমূর্তির বাংলাদেশ পৃথিবীতে ছিল না, যেখানে আমরা চলে গেছি। এগুলোর জন্য কষ্ট লাগছে। আমি শুরুতেই বলছিলাম যে কিছু জিনিস মনে করলেই তখন নিজের কাছে মনে হয় যে আমি কি আসলে বেঁচে আছি, আমরা কি বেঁচে আছি, দেশের মানুষ কি বেঁচে আছে। তারা এখন চিৎকার করে বলছে বঙ্গবন্ধু কন্যা কবে ফিরবে। দেখেন, জুলাই জঙ্গি হামলাটা শব্দটা বললে অনেক ছোট বলা হয়, বা জুলাই সিরিয়ায় শব্দগুলো ব্যবহার করলে জুলাইয়ের বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত, সেটাকে একটা ছোট্ট অশালীন বক্তব্যের মধ্যে এনে বন্দি করে ফেলা হয়। এখানে এত বড় একটি চক্রান্ত, এবং এই চক্রান্তের ফলে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত। দেখেন, জুলাই মানে তো পুলিশ পরিবারের সদস্যদের এখনো গুমরে গুমরে কান্না আমরা শুনতে পাই। বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্রে পুলিশকে নির্মম ভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ঝুলিয়ে রাখা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই দৃশ্য তো আমাদের ভাবনার মধ্যে রয়ে গেছে। আমাদের অনেক নেতা কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই পুড়িয়ে দেওয়া বাড়িতে নেতা কর্মীর পরিবার জ্বলন্ত পুড়ে মারা গেছেন, জবাই করে হত্যা করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে। অসংখ্য, আপনি গাজী টাওয়ারের যে 278 জনের প্লাস মাইনাস যে
ওখানে পুড়ে মারা গেছে, যশোরের যে বড় হোটেলটা সেখানে যে 27-28 জন পুড়ে মারা গেল, মানে এই যে মর্মান্তিক মৃত্যুগুলো, যেগুলো ধরেন আমার মিথ্যে বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলো সারা বিশ্ব দেখেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় এটি। এবং তুরাগ নদীতে আমাদের ছাত্রলীগ ভাইয়ের লাশ পাওয়া গেছে, এবং সেই লাশ পাওয়া যাওয়ার পর তার শরীরে যেভাবে আঘাতের চিহ্ন, এই মৃত্যুগুলো নিয়ে কথা বলার সময় এখন আমাদের। এখন কথা বলতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে জেলে যেভাবে, মানে যেরকম নির্মম নির্যাতন করে, যেখানে আমাদের জেলে বড় বড় নেতারা, বর্ষিয়ান নেতারা কিন্তু অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা পাচ্ছেন না। দীপু মনি আপার মতো একজন সাবেক মন্ত্রী, আমাদের শাহজাহান খান ভাইয়ের মতো একজন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, তাদের যে পরিস্থিতি এখন, আমাদের ইনু ভাইয়ের মতো একজন সাবেক মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তার বিরুদ্ধে যে ধরনের প্রহসনমূলক রায় হলো, এই যে বিভিন্ন এই যে প্রহসনমূলক ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে কিন্তু কথাটা হচ্ছে না। এই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার একটা ষড়যন্ত্র তো আছেই। আর এই সিডিআই শব্দটি নিয়ে তাদের এত কেন? সাধারণ মানুষ কি কথা বলার অধিকার রাখে না? আপনি দেখেন, ইউনূস এসে বললো আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন, যে ইউনূসের সমালোচনা করেছে সেই জেল খেটেছে, জেলে যেতে বাধ্য হয়েছে, মবের শিকার হয়েছে। এই সরকারও তো তাই দেখছি আমরা। তো কেউ যদি জুলাইকে সিডিআই বলে, এটা তার স্বাধীনতা। কেউ যদি জুলাইকে জঙ্গি হামলা বলে, এটা তার স্বাধীনতা। এবং বাস্তবতা হচ্ছে এটাই সত্য, জুলাই মানে জঙ্গি হামলা, জুলাই মানে ডিপ স্টেটের ষড়যন্ত্রে মেটিকুলাস যে চক্রান্ত করেছে সেই বাংলাদেশকে ধ্বংস করার একটি নীল নকশা। কাজে এই বাস্তবতা, এই সত্য কথাগুলো বলার অপরাধে যদি তারা বিভিন্ন মানুষকে ন্যাক্কারজনক, অপমানজনক পরিস্থিতির শিকার করে বা তাদের বিরুদ্ধে হুমকি, হামলা মামলার আশঙ্কা তৈরি করে, তাহলে আমার মনে হয় যে আমাদের বলতে হবে, যাহা ইউনূস তাহাই তারেক রহমান, তাহাই এনসিপি, তাহাই জামাত ইসলাম, তাহাই হিজবুত তাহরির, তাহাই অন্যান্য জঙ্গি রাষ্ট্রের যা ঘটনা, বাংলাদেশও মিনি জঙ্গিস্তান হয়ে গেছে। তো এই যে জায়গাগুলো, এখানে আমরা কদিন আগে দেখলাম শিক্ষা নির্বাণ বন্ধ হয়ে গেছে, আমরা দেখলাম রাজশাহীতে সেনাবাহিনীর লোকজন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, খেলার পতাকা উঠবে না, কালেমার পতাকা উঠবে। এবং সেটি কে বলছে? লস্করে তৈয়বার বা এমন একজন যে যার পরিচয় হচ্ছে সে মানে জঙ্গি ব্যাকগ্রাউন্ডের একজন, নির্দেশনা দিচ্ছে প্রকাশ্যে এবং সেটি কার্যকর হচ্ছে এবং রাষ্ট্র সেটি দেখছে। তো এই যে রাষ্ট্রের যখন পরিস্থিতি এরকম, তখন আমি মনে করি যে জনগণ তার জায়গা থেকে কথা বলা শুরু করেছে, এবং এই জুলাই সিডিআইও সেটারই একটি বহিঃপ্রকাশ। এবং সাধারণ মানুষরা আরো অনেক কিছু বলবে। সাধারণ মানুষরা তো এখন প্রকাশ্যে ইউনূসকে শকুন বলছে, ইউনূসকে, সাধারণ মানুষরা ইউনূসকে মানে পিশাচ বলছে, সুদখোর বলছে, আর অন্যান্য অনেক কিছু বলছে, এই সরকারকে অনেক কিছু বলছে। তো যখন দেশের মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে, এবং যারা বলছে তাদের অনেকেই কিন্তু লাল ছিলেন, জুলাইতে তারা প্রোফাইল লাল করেছিলেন, তারা আবু সাইদের মৃত্যুতে খুবই আকুলি বিকুলি করেছেন, চোখের পানি নাকের পানি এক করেছেন। বঙ্গবন্ধু কন্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ সকল কিছু সমালোচনা করেছেন। তাদের চোখের সামনে গণভবনে যখন উল্লাস হয়েছে, তাদের চোখের সামনে যখন আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, সেই লাল বদররা বা প্রোফাইল লাল করেছেন, তারা তখন অনেক বুদ্ধিজীবী, সুশীল সেজেছিলেন, তারা কিন্তু তখন কথা বলেননি। তো এখন সেই মানুষরা কিন্তু ইউনূসের বিরুদ্ধে এই সময়ের যে প্রশাসন যা অন্যায় অবিচার করছে, মানুষের উপর নির্মম নির্যাতন করছে, বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে, তো মানুষ সচেতন ভাবে তাদের বিরুদ্ধে কথা বলবেই। তো সেই জায়গাগুলোতে তারা যেভাবে রিয়্যাক্ট করছে, আমি মনে করি যে মানুষের এটাও দেখার প্রয়োজন ছিল যে বঙ্গবন্ধু কন্যার সময় কি না বলেছে তারা।
কিনা সমালোচনা করেছে, ওই তাদের জীবনে কিন্তু এরকম ন্যাক্কারজনক পরিস্থিতি ঘটেনি। কিন্তু আজকে প্রত্যেকটা মানুষকে কোনো একটি কথা বলবার জন্য, সমালোচনা করবার জন্য হামলা মামলার ঝুঁকিতে পড়তে হচ্ছে। অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে মামলার শিকার হয়েছেন। তো এই যে শিক্ষক আমাদের আবুল বারাকাত স্যার, আমাদের আরো অনেক বর্ষিয়ান, অনেক মানে ভালো ভালো ব্যক্তি যারা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রেখেছে, তারা তো কারাগারে নির্যাতনের শিকার। তো আমি মনে করি বাংলাদেশের মানুষেরও, আমরা বলেছিলাম, আমরা বুঝিয়েছিলাম, কিন্তু যে যে সকল সম্পাদকরা, যে সকল সাংবাদিকরা, যে সকল মিডিয়ার ব্যক্তিত্বরা এই চক্রান্তের অংশ হয়ে ভিন্ন কথা বলে মানুষকে উস্কানি দিয়েছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল, আজকে দেশের মানুষের চোখ কান খুলে গেছে। বাস্তবতা, সত্য ঘটনা তাদের চোখের সামনে একের পর এক উন্মোচিত হচ্ছে। আমি মনে করি যে অনেক রক্তের বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা পেয়েছি বলি, এক সাগরে রক্তের বিনিময়, তেমনি 5 আগস্ট 2024 আমরা কিন্তু এক নদী রক্ত দিয়েছি এবং বাংলাদেশটা ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন মানুষ বুঝে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে দেশের পক্ষে দাঁড়াতে হবে, এটি একটি শেষ সুযোগ আমাদের জন্য। একটু ছোট্ট করে বলতে চাই যে দেখেন, আমরা হাদি আমাদের ভাষা, আমরা কিন্তু অনেক রক্তের বিনিময়ে ভাষা পেয়েছে, সেখানে আমাদের অনেক আত্মত্যাগ আছে এবং আমরা এমন একটি জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে। কাজে আমরা হাদি যে ভাষায় কথা বলে, আমরা সে ভাষায় কথা বলবো না। এটা স্পষ্টত প্রমাণিত। এখন জুলাই জঙ্গি হামলা ছিল, জুলাই কোনো আন্দোলন নয়। এবং ইউনূসকে আমরা বলতে পারি যে ইউনূস হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলেছে, এখন শানও বলেছে। কিন্তু আসলে কাউকে মানে আক্রান্ত করতে যদি ইচ্ছা হয় বা কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি বিশৃঙ্খলতা তৈরি করতে হয়, সেটা তো জুলাই জঙ্গিরা করবেই, তাদের উসিলা দরকার, সে কারণেই করেছে। তবে আমি মনে করি যে যেমন আমাদের, আমি দেখেছি যে মাহিয়া মাহি, তারপরে মারিয়া এবং আরো অনেককেই আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় কথা বলেছে। তো যারাই কথা বলেছে, আমি আমাদের মিষ্টি সুভাষ, আমাদের এক ছোট বোন, এবং আরো অনেকেই আছেন, আমি সকলের নাম বলছি, মানে মানে বললে অনেক লম্বা হয়ে যাবে। কেউ কিন্তু বাকি নেই যে যারা কথা বলেছে তারা আক্রান্ত হয়নি, প্রত্যেকে আক্রান্ত করেছে। এবং আমি মনে করি যে আমাদের যে বোনেরা বা যারা কথা বলেছেন সাহস করে, মারিয়া, মাহিয়া মাহি, শাওন এবং আরো অনেক আমাদের বোনেরা আছেন, আমাদের মায়েরা আছেন, তো প্রত্যেকেই আমি শ্রদ্ধা জানাই। এবং আমি বলবো যে এই জঙ্গিরা এই আঘাতের মধ্য দিয়ে আসলে তারা যে জঙ্গি সেটি আবারও প্রমাণ করেছে। এবং বাংলার নারীরা সবসময় বাকিনি। বাংলার নারীরা 71 সালে, তারও আগে ভাষা আন্দোলনে বড় ভূমিকা রেখেছে, এবং বাংলার নারীরা 1971 সালেও ভূমিকা রেখেছে। এবং বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বাংলার নারীদেরকে আমরা দেখেছি, সেই মতি আপা থেকে শুরু করে জানা ইমাম বেগম, সুফিয়া কামাল, সকলে। এবং এই কথাটিও বলতে হবে যে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু রাতারাতি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বা প্রধানমন্ত্রী হয়ে সেইভাবেই অন্য অনেকেই যেমন চেয়ারটি উত্তরাধিকার সূত্রে পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে, তিনি কিন্তু তার ছাত্র জীবনে রাজনীতি করেছেন। এবং তিনি যে পরিস্থিতিতে বাংলাদেশে 75 পরবর্তী সময় বাংলাদেশ একটি ক্রান্তিকালে পৌঁছে গিয়েছিল, সেরকম 17ই মে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল, তখনও তার বিরুদ্ধে হামলা মামলার ঝুঁকি ছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এসেছিলেন, বাংলাদেশের মানুষকে জয় করেছিলেন, ওনার নেতৃত্ব দিয়ে, বিচক্ষণতা দিয়ে তিনি পুরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য আমি বলবো যে আমরা বঙ্গবন্ধু কন্যার উত্তরসূরি হিসেবে তার
তাকে মানে বঙ্গবন্ধু কন্যাকে আমরা ছায়ার মতো অনুসরণ করি, এবং আমি মনে করি বাংলার নারীরা আজকে জেগেছে, এবং এই বাংলার নারীরা যখন জেগে উঠবে সকলে ঘরে ঘরে, তখন কিন্তু এই জঙ্গিরা পালানোর পথ পাবে না। আপনাকে আমি মনে করি যে আমাদের এক মা তার ছেলেদেরকে মিছিলে পাঠাচ্ছিলেন, এবং আরেকজন মাকে আমরা দেখেছি তার ছোট্ট ছেলেকে নিয়ে তিনি নিজে মিছিলে এসেছেন। আমাদের এক মা তার মঙ্গলসূত্র বিক্রি করে তার ছেলেকে জামিন করিয়েছেন। আমাদের এক মা তার গয়না বিক্রি করে 50,000 টাকা তার ছেলেকে দিয়ে বলেছে ছেলে মিছিল করবে, তার টাকা লাগবে, সেই টাকা ছেলেকে দিয়েছে। যে যেরকম রক্তাক্ত করেছে, আমাদের সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে হবে, এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি বিষয় আমি একটু অনুরোধ করতে চাই যে আমরা ভাষার দিক থেকে সংযত হব, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে সংস্কৃতি রাজনীতি, সেখানে এক ধরনের উচ্ছৃঙ্খলতাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো প্রশ্রয় দেয় না। তো কাজে আমরা কখনো তাদের মতো নৈরাজ্যকর শব্দ, তাদের মতো নৈরাজ্যকর ভাবে কাউকে হুমকি, এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমরা বিরত থাকবো, কারণ তখনও বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে হেলমেট বাহিনী ছিল, মানে যারা আওয়ামী লীগের ছত্র ছায় আওয়ামী লীগের নাম নিয়ে এমন কিছু কর্মকাণ্ড করত যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক ক্ষতিকর প্রভাব ফেলেছিল। তো সেই জায়গা থেকে আমরা একটু সচেতন থাকবো যে আমাদের ভেতরে কেউ প্রবেশ করে যেন এমন কোনো কথাবার্তা, এমন কোনো আচরণ না করেন যার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের দূরত্ব তৈরি হয়। যেমন দু একজন প্রশ্ন করছিলেন, সেটি আমি একটু বলতেই চাই। সেটি হচ্ছে যে দু একজন এরকম ফেসবুক স্ট্যাটাস দেন যে আমরা ক্ষমতায় আসলে দেখে নেব, এই করে নেব। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা আমাদেরকে শিখিয়েছেন। কাজে আমরা মনে করি আমরা আইনের প্রতি সহনশীল থাকবো, শ্রদ্ধাশীল থাকবো। আইনের মাধ্যমে যাদের যে শাস্তি হবে সেটি আইন নির্ধারণ করবে। আর জনগণের সাথে আমাদের যে সম্পৃক্ততা, জনগণকে নিয়ে আমাদের যে আন্দোলন, সেখানে জনগণের উপরে আমাদেরকে অনেক সিদ্ধান্ত গ্রহণের ভার ছেড়ে দিতে হবে, যেটি বঙ্গবন্ধু কন্যা সবসময় বলেন। আমাদের ঐক্যবদ্ধ থাকবার কথা বলেন, জনগণকে সাথে নিয়ে জনগণের সমস্যাগুলো তুলে ধরবার কথা বলেন। আমার মনে হয় যে বঙ্গবন্ধু কন্যা তার সাম্প্রতিক সময় যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, সেই সাক্ষাৎকারগুলোর মধ্যে একদমই স্পষ্টত নির্দেশনা দেয়া আছে। সেটি যদি আমরা অনুসরণ করি, মেনে চলি, সেটা মনে হয় খুব ভালো হবে। আর সাধারণ মানুষের কাছে অনুরোধ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়বার ক্ষেত্রে কাজ করি। আমাদের মায়েদের জন্য, বোনেদের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকেই আমাদের প্রয়োজন, এবং সেই প্রয়োজনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এমন একটি নিরাপদ জায়গা, নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে আমরা সবাইকে নিয়ে আন্দোলন করতে পারি, রাজনীতি করতে পারি। সেরকম পরিস্থিতি হলেই বঙ্গবন্ধু কন্যাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু এরকম কথা আমরা বলতে পারি না, আমি মনে করি যে বলা উচিত না, যখন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার জীবনের ঝুঁকি, তিনি ফিরতে চান জীবনের ঝুঁকি নিয়ে, তিনি হামলা মামলাকে পরোয়া করছেন না, কিন্তু এটা আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা। আমরা তার কর্মী, আমরা তার অনুসারী, আমরা তার সমর্থক। কাজে আমরা তার জন্য এই বাংলাদেশে আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলন যদি জোরদার হয়, আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ। জি, আপনার উপস্থিতি দিতে পারে কিভাবে জেনারেল ফরিদ তো কথা কইছে, তো ফরিদ জেনারেল রাশেদের তো ছিল, ইউটিউব চ্যানেল ছিল, জেনারেল দিয়ে দিলাম, কারণ এগুলো দেখাই দিচ্ছে, শিখাই দিচ্ছে। তবে আওয়ামী লীগের না খুব উপকার হয়েছে, ছাত্রলীগের, যুবলীগের, এবার খুব উপকারও করেছে। আপনি যাই বলেন ভাই, 5ই আগস্ট বাংলাদেশিদের জন্য, আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য সাপে বর হয়ে গেছে। যদিও আমাদের অনেক মূল্য দিতে হলো, কিন্তু সাপে বর কিভাবে আগামীতে এমন কিছু আওয়ামী লীগ করতে চেয়েছিল যা করতে পারে নাই, বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলতে পারে নাই, করতে পারে নাই, এখন সেটা করা আসান হয়ে গেছে, কারণ তারা ওগুলো করে দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলেই তাকে জেলে ভরতে হয়, তারা দেখিয়ে দিয়েছে জয় বাংলা স্লোগান দিলে পিটাইতে হবে।
তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কবরে আগুন লাগাতে হবে, তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বাড়িঘর আগুন দিতে হবে, তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলবে তারা জিন্দা জ্বালাই দিতে হবে, পানিতে ডুবাইতে হবে। এটা শিখাই দিয়ে গেছে। এরা শিখাই দিয়ে গেছে যে কিভাবে কোর্ট আদালত নিয়ম কানুনের বাইরে কিভাবে শায়েস্তা করা যায়। এটা আওয়ামী লীগ শিখে ফেলেছে এবার। আর এর প্রতিপক্ষ কি বলতে হবে, মানে আকাম করার পরে কি বলতে হবে, এটা তো গবেষণার বিষয়। মোটামুটি কিছুই করার দরকার নাই, জাস্ট জামাত আর বিএনপি আর ভাবির পোলাদের এই কথাগুলো খালি শুধু কপি করে একটা নোট করে সামনে রেখে দিতে হবে। মানে আপনাকে জামানতের আপনাকে উত্তর দেওয়ার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। মনে করেন বললো জামাত কেন নিষিদ্ধ, জাস্ট আওয়ামী লীগ আর ভাবির পোলা আর ওই যে মান্না ভাইয়ের পেতি পাঠা তারেকের পাঠা ওই যে জায়েদ কি বলছে দেখাই দিবেন। মনে করেন তারপরে বললো ছাত্র শিবির কেন জেলে যায়, কেন তারা জেলের বাইরে হাওয়া হয়ে যাইতেছে, জাস্ট ছাত্রলীগ সম্পর্কে যে মন্তব্য দিয়েছে ওটা দিয়ে দিলে হবে। তারপরে মনে করেন ছাত্রলীগের রব্বানি বা সাদ্দাম বা অন্যান্য ছাত্র নেতা যুব নেতা সম্রাটরা বললো এই শিবিরদের ঘর থেকে বেরোতে দিব না, জামাতকে ঘর থেকে বেরোতে দিব না, ধরলে হাত পা ধরবা পিটাবা ভাঙবা এটা করবা ওইটা করবা। অথবা বললো যে ধরতে পারলে 10,000 টাকা দিব, অথবা বললো যে এরা কেউ রাজনীতি করতে পারবে না, বাংলাদেশে থাকতে পারবে না। যখন এটার প্রতিবাদ করবে বিএনপি এবং জামাত, জাস্ট এখন যা যা বলছে এটা কপি শোনাই দিলে হবে। তাদের পয়েন্ট তাকে আওয়ামী লীগের কষ্ট করতে হবে না, জাস্ট তাদের পয়েন্ট মানে অর্থাৎ আমি যখন কিছু করব রাশেদ ভাই কি কি বলছিল ওটা শোনাই দিলেই হবে। এটা ভালো করছে। এটা আবার ভাবির পোলারা যেমন আজকে বলছে না যে যারা জুলাই চেতনা বিরোধী তাদের তথাকথিত কি জুলাই কি সিডিআই নাকি কি জানো, যে এই চেতনার বিরোধী বাপ হলেও তাকে ছাড় দিবে না। এটাই যাতে আওয়ামী লীগ বলতে পারবে, ছাত্রলীগ বলতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যা থাকবে বাপ হলেও ছাড় দেবো না। একই ডায়লগ, খালি জাস্ট কাট কপি পেস্ট করে দিবে। উপকারী করেছে, উপকারী করেছে। জি জি। আচ্ছা ভাই, এই যে আপনি জুলাই চেতনায় আনলেন, তো এক ভাই লেখছে, উনি লেখছে ফরিদ ভাই জুলাই সিডিআই এর শুভেচ্ছা নিবেন। তো ভাই আমিও তো 90-এর দশকের, আপনিও 90-এর দশকের, জি 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 জি। দুজনে একই সময়কার। তো ওই জি, সময় আমরা যারা 90 দশকের পোলা পাইন তারা সকলেই জানি না ইয়ামাহা সিডিআই সিলভার কালার, সিলভার কালার, সিলভার কালার ওইটা যার কাছে ছিল সে তখন ওই সময়কার তখন সেই হলো আমার ভাবির পোলা। ভাই। তো এখন এই যে আমাদের, আমি নায়ক নায়িকা খুব একটা ভালো করে চিনি না, ওই মেহের আফরোজ শাওন সে নাকি লেখছে যে কি সিডিআই লেখছে, এইটা নিয়ে দেখি যে মানে ব্যাপক আন্দোলন, এইটা নাকি হচ্ছে যে এই কথা বলার কারণে চেতনার ধ্বংস হয়ে গেছে গা, সেইটা নিয়ে ব্যাপক গালাগালি। এখন আমার যে এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে ও সিডিআই বলার কারণে নাকি সমাজের মানে নোংরামি শুরু হয়েছে। তো ভাই যারা সাউয়া মাওয়া ছিঁড়ার কথা কইছিল ওইটাতে কি নোংরামি হয় না? এটাই তো মানে শাওনের আসলে ওইটাই বলা উচিত ছিল, ওইটা বলে না বলেই তো দোষ দিয়েছে। ওইটা যদি বলতো হুবহু, এখন যেহেতু মিনিমাম শাওনের তো লজ্জা আছে, মেয়ের আফরোজ শাওনের তো মিনিমাম লজ্জা আছে, ওই শব্দটা উচ্চারণ করতে পারে নাই, বা আমরা ওইটা উচ্চারণ করতে পারি না, মানে ডাইরেক্ট আমরা সবসময় বলতে পারি না। ওইটাই বললে ভালো হইতো। এই জন্য ওদের খারাপ লাগছে আর কি, যে কেন সিটিআই বলবে, সরাসরি বলতো হাদিমাদি ছিঁড়ে ফেলবে, এটা বলতো তাহলে ভালোই। তবে মেয়ের আফরোজ শাওন একটা কাজের কাজ করে ফেলেছে, সে হলো বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিয়েছে। তার স্বামী একবার বলেছিলেন তুই রাজাকার টিয়া পাখির মুখ দিয়ে, তখনও কিন্তু ঠিক ওই দশকে আমরা মনে থাকার কথা, তখনও কিন্তু জামাতিদের রাজাকার আলপাতুতে গায়ে আগুন লেগে গিয়েছে। শাওনও সেই কাজটা করেন, খুব ভালো কাজ করেছেন, বুঝতে পারছেন? উনি তো জামাল বুইরা খুব ভালো কাজ করছে, একেবারে ঠিক মতো চুত্রার পাতা, মানে তিনি তো ওটা পোস্ট দেন নাই, তিনি তার লেখাটা কিন্তু 3য় শ্রেণীর, তিনি নিজেও জানেন, কিন্তু তার 3য় শ্রেণীর লেখাটাতেই এইভাবে যে বিহারি পল্লীতে আগুন লাগবে, জামাতি পল্লীতে আগুন লাগবে, জুলাই সন্ত্রাসীদের পল্লীতে আগুন লাগবে, আমার ধারণা যেটা শাওন নিজেও জানতেন না, এটা আমার ধারণা তিনি নিজেও জানতেন না। ভালো কাজ হয়েছে, আমি মেহের আফরোজ শাওনকে ধন্যবাদ জানাবো। আপনি এরকম 3য় শ্রেণী লেখাগুলি লেখেন, যেগুলো ওদের চটপট, যেটা ওদের সূত্রার পাতার মতো লাগবে সেগুলোই বলতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, তাছাড়া কোনো, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল হচ্ছে এই শাওন। খুব ভালো কাজ করেছে এবং এটা হওয়া উচিত। যারা এখন বলতেছে শাওনের এই কথাতে মানে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, যখন হাদি ও ছিঁড়ে ফেলতো বলতো, ছিঁড়তে চাইতো এবং এখনো বলে, মৌলবীরা আজকাল এটা বলে। তারপর এক ভাবির মেয়ে আছে দেখলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাসার সামনে যাবে এগুলো বলছে। তখন তোমাদের রুচিতে দুর্ভিক্ষ লাগে নাই, ও এখন শাওন অর্ধেক বলছে তাতেই রুচিতে বেঁধে গেছে। মানে চড়ি পে চড়ি ফের বেশি না জড়ি,
এই জুলাই সন্ত্রাসী যারা, জামাত যারা, হেফাজত যারা তো ভণ্ড বদমাইশ, মানে ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, ইজ্জত যাবে না। ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, সমস্যা নাই। শাওন মনে করেন যে একটু ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরছে, ইজ্জত চলে গেছে। আর ওরা জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বেটিরা, ভাবির মেয়েরা ন্যাংটা হয়ে ঘুরলে সমস্যা, তাদের ইজ্জত চায় না। শাওন বললে ইজ্জত চায়। আসলে শাওনের উপর ক্ষোভটা কেন জানেন? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বল, তার বক্তব্যটা আসলে তো তার ওই পোস্টটা একটা প্রতিবাদ, একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদের কারণে জুলাই সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য তাদের এত রাগ, এত ক্ষোভ। এদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে এই ধরনের কথা বললে সমস্যা নেই, কিন্তু শাওন জুলাইয়ের চেতনার বিরুদ্ধে বলছে, বিহারি পল্লীতে আগুন লেগে গেছে। ওই যে শাহ হাদি বলছিল না যে কোট অ্যান্ড কোট জুলাই ঘটেছে 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নিজে বলেছে। তাদের তো সিট লাগবেই। এদের কাছে যে যে শাওয়ার নাম নিল, তারে আপনি জাতীয়, তারে এখন পারলে জামাতের জাতির পিতা বানায় ফেলবেন বা নিজেরই পিতা বানায় ফেলবেন, কোনো সমস্যা নাই। তারে কবর দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে, বাল গাছকে আপনারা তাল গাছ বানায় ফেলবেন শাওয়া মাওয়া বলার পরেও। আর শাওন শুধু লিখেছে জুলাই সিডিআই, 24 জুলাই সিডিআই, তাতে আপনার হাতে ঘা লেগে গেল। কেবল বলেছে ঠাকুর ঘরে কে রে, কয়ে ফেলাইতেছে আমি কলা খাইনি। এমনি জিগাইতে পারি না যে ও শাওন কি বাতি লাগাইলা, তো শাওন জবাব দিব কেন ভাই সাহেব জুলাই সিডিআই। ঠিক, এটা খারাপ না যে কি বাতি লাগাইলা, ফিলিপস আর না, জুলাই সিডিআই, জুলাই সিডিআই। হ্যাঁ ফরিদ ভাই, এইদিকে আবার আজকে বিজনেস স্ট্যান্ডার্ড 3 ঘন্টা আগের একটা খবর। জি বলেন। হয়তো আপনি এর আগেও বেশ কিছু টক শোতে গেছেন বা অনেকেই টক শোতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে সম্ভবত কেউ কথা বলে নাই। তো আমার খুব ইচ্ছা হয়েছে যে আমার শো গুলাতে আমি কিছু ঘটনা আনবো যেগুলা রাজনীতির ভিতরে পড়বে না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। চায়না বাংলাদেশকে 0 ট্যারিফ ঘোষণা দিছে, মানে বাংলাদেশি মাল চায়নাতে 0% ট্যারিফে যাবে। তো বাংলাদেশের সাথে ভারতের যেটা ছিল, ভারত বাংলাদেশকে দিত প্রতি বছর, ভারত থেকে আমরা আমদানি করতাম $12 বিলিয়ন, আর ভারতে আমরা রপ্তানি করতাম হচ্ছে যে $2.5 বিলিয়ন, মানে $2.5 বিলিয়ন। চায়না থেকে আমরা যা আনি এই পর্যন্ত, এখন পর্যন্ত চায়নাতে রপ্তানি আমাদের ওই $0.5 বিলিয়ন হয় নাই। 0 ট্যারিফ দেওয়াতে আমরা এখন কি রপ্তানি করব চায়নাতে? বিশাল সুযোগ দিছে ভাই, বিশাল সুযোগ। হ্যাঁ, তাহলে চায়নার ব্যাপারটা কি হয়েছে জানেন? ধন্যবাদ এটা বলার জন্য। বিজনেস তো একটা রাজনীতির অংশ। হ্যাঁ, কারণ সারা দুনিয়াতে এত যুদ্ধ হইতেছে তো বাণিজ্যের জন্য, মার্কেটের জন্যই। কারণ হচ্ছে যে অলরেডি বঙ্গুরা তো শুরু করে দিয়েছে চায়না 0% ট্যারিফ। আরে বাবা, কিন্তু ফলাফল কি জানেন? অর্থাৎ চায়না 0.000 যোগ করলে কত হয়? 10টা 0 দিলেন, যোগ করলে কিন্তু 0ই থাকে। তো চায়নাতে তো আমরা রপ্তানি করি না, মানে কম দিয়া ভাও। বিষয় আসলে চায়নার ব্যবস্থাটা হয়েছে কি, চায়নার কথা হলো আমি মামার বাড়ি যাবো আর খাবো, আর বাংলাদেশ আমার বাইক না আসবে আর যাবে, খাবে না। তো চায়না আমাদের বৃহত্তর একটি অংশ চায়না থেকে আমরা $বিলিয়ন বিলিয়ন আমদানি করি, কিন্তু চায়নাতে আমাদের কিছুই যায় না, 1%ও না, 0.5 হইতে পারে। অর্থাৎ এতেই খুশি, মানে কর্তাই খুশি, সুধীর ভাই, আনন্দের সীমা নাই। নিচে আর হাতে নেই, মুরুগটা কত বড়, আসিস তোরে মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মানে দেখাইছে এত বড়, পরে এইভাবে ধরছে, মানে ছোট্ট এইটো, মানে এটা অশ্বডিম্ব প্রসব করেছে এই চুক্তিতে। চায়না আমাদের 0 ট্যারিফ দিলেই কি, আমরা তো রপ্তানি করি না। আপনি বললেন ফরিদ আমার বাড়িতে আসলে যত মন চাই ততই খাওয়ামু, কিন্তু আপনি তো আমার দাওয়াতই দেন না, খাওয়াবেন কেমনে? আর আপনি আমার বাড়ি আসেন আর খান, আসেন আর খান, কিন্তু মানুষজন এখন মানে পাঙ্গু তো পাঙ্গু, এত তাকল আল্লাহ দেয় নাই। আর যেটুকু ছিল, গোলাম আজমের পিছে ঘুরে, নিজামের পিছে ঘুরে, সাইদের পিছে ঘুরে, ভাবি পোলাদের পিছে ঘুরে, ওই আকল শেষ হয়ে গেছে। তো এটা হাস্যকর ব্যাপার এই চুক্তি। কারণ হচ্ছে যে একই সাথে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখছি যে কেউ বা কারা ভিডিওটা করছে এটা খবরের মতো করে, যে চাইনিজ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন বস্তি মসজিদে সরাসরি কারো অনুমতি ছাড়া ওদের বেডরুমে ঢুকেও এরা কে কি করে এডি ভিডিও করতেছে। চাইনিজ ভাষায় কথা কি কেউ তো বুঝে না। হঠাৎ করে চাইনিজদের উৎপাত বেড়ে গেছে বাংলাদেশে, এদিকে 0% ট্যারিফ। এখন ঘটনা হচ্ছে যে আমরা 0% ট্যারিফ নিয়ে আমরা যা উৎপাদন করি তা তো আসলে চায়না নেয় না,
কাপড় চোপড় তো চায়না নেয় না, আমরা রপ্তানি তো করি কাপড়, কাপড় যে এগুলো নেই ইউরোপ এবং আমেরিকা। চায়না আমাদের চায়নার ভয়ে ইউরোপ আমেরিকা তটস্থ থাকে, কারণ চাইনিজ মালের লগে পৃথিবীর কেউই পারে না, হেরাও বেশ পারে না কিনা ছাড়া। হ্যাঁ, আমাদের 0% টেরিফে দিল, আমরা কি এমন কিছু কি আছে যেটা আমরা রপ্তানি করার মতন আছে? আসলে একটু চিন্তা করে দেখেন, আমার মনে হয় এই জিনিসটা একটু চিন্তা করা উচিত আপনারও। একটা জিনিস রপ্তানি করা যাইতো, কিন্তু এটা তো চাইনা নিবে না। সেটা হলো বাংলাদেশ থেকে কিছু মসজিদ মাদ্রাসা রপ্তানি করা যাইতো, কিছু মোল্লা রপ্তানি করা যাইতো, এছাড়া তো রপ্তানি। কিন্তু চাইনাতে তো ওই মাল চলে না। চাইনাতে তো চাইনা টয়লেট, মসজিদের ভাঙ্গে টয়লেট বানায়, ওইখানে তো মোল্লাদের জায়গা নাই। তো একটাই ছিল যে মসজিদ মাদ্রাসা আর মোল্লাদের রপ্তানি করা, এছাড়া আর তো আমি কিছু দেখতেছি না। ওইখানে পাকিস্তানের মতো জঙ্গলি মঙ্গলিও রপ্তানি করা যাবে না, কারণ পাকিস্তান ওগুলো নেয় না, সরি চাইনা ওগুলো নেয় না। ওটা বরং কড়া ভাবে দম, পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভাবে মুসলমানদের দমন করে চায়না। তো আপনি আর কিছু রপ্তানি করতে পারলেন না। সবচেয়ে যেটা রপ্তানি করতে পারতাম সেটার দাম এত কমাইছে যে ওরা রপ্তানি করা না করার সমান। অনেকে হয়তো জানে না, এই যে বাংলাদেশে যে চামড়া এর দাম ডাউন করা হয়েছে একেবারে সর্বনিম্ন, এটা কিন্তু চায়নার ষড়যন্ত্র। বাংলাদেশের এই চামড়া লেদার সব চায়না নিয়ে চলে যায়, এটা অনেকেই জানে না। বাংলাদেশের এই চামড়াগুলো সব চায়না চলে যায়। তো ওটা দামি চামড়া, দামি তো আর উৎপাদন করবে, আপনার রপ্তানি করবেন কি? চায়না নিজেই তো রপ্তানিকারকের দেশ, চায়না নিজেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, আপনার কাছ থেকে নিবে কি? আর এখানে পাগলাকে ওই যে চকলেট দিয়ে বুঝাই দিছে, মানে চায়না আমাদের 10 পয়সা দামের চকলেট হাতে ধরাই দিয়া মনে করেন আমার 500 টাকা দামের ফুটবল নিয়ে চলে গেল। বিষয়টা এরকম। এখন বাংলাদেশের বঙ্গ ধরতে আমরা বুঝাইতে, আপনি তো বঙ্গ বলেন, ভালো হয়েছে আমি বাংলা বঙ্গ বলে যাই। বঙ্গ ধরতে আবার চায়নাতে কিন্তু বাংলাদেশিদের কি বলে জানেন তো? বনজেলা। বনজেলা যে কি, বনজেলা কি বাঞ্জারান নাকি কি বুঝামি, বনজেলা বলে। আমি কই কিরা আমাদের দেখে বলে বনজেলা। বনজেলা বলে কেন? বনজেলা হলো বঙ্গু, বুঝতে পারছেন? বনজেলা বলে ডাকে। যাই কেন ডাকে আমি জানি না, আমি সঠিক জানি না আসলে, এটা আমি আমার মতো বললাম। তবে বাংলাদেশে চায়না আবার সবচেয়ে বিপজ্জনক হলো, চায়না কিন্তু হুমকি দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো শক্তির বিষয়ে তারা বরদাস্ত করবে না। নিশ্চয়ই এটা ভারতকে দেয় নাই, এই হুমকি তো অবশ্যই আমেরিকাকে দিয়েছে। দেখেন সামনে কপালে কি ঘটে। হইয়া 1,40,000, এবং এখানে একজনের একটা ভাষ্য নিল, সে যেটা বলছে সেটা তো আমার একটু সন্দেহ হইলো। সে বলল যে ভাই ইন্ডিয়া আসলে ভিসা সেন্টার করছে, এখানে সব হিন্দুদেরকে দিতেছে, কিন্তু উনি দাঁড়িয়ালা মুসলমান। তো সাংবাদিকের কেন হিন্দুদেরকে মনে হয়, কারণ দেখেন আমি আমার ছেলের ট্রিটমেন্টের জন্য তো আমার বউ আর ছেলে পাইছে, কিন্তু আমার ভিসা এখনো পাই নাই। তখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে ওরা কি হিন্দু, আপনার ওয়াইফ আর বাচ্চা? কয় না, ওরা মুসলমান। তাহলে কথাটা কি দাঁড়াইলো ভাই? না পাইলেই হিন্দুদের জন্য দেশে, পাইলেই শুনেন, আমি ভারতে দেখেছি ভারতের হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দেয়, হিন্দুদের গালি দেয়। তো বাংলাদেশের মানুষ, মুসলমানদের তো একটা চরিত্র, মানে তো এটা বলবেই। আর আপনি যেটা বললেন, আমি বলেছি তো আপনার শুনলাম যে এইবার রেকর্ড করবে বাংলাদেশের যা বাজেট, আমাদের 1 বছরের যত বাজেট তার অর্ধেকের বেশি এবার ভারতে ব্যবসা করবে। বাংলাদেশের মানুষ প্রতি বছর ওইখানে দিয়ে আসবে। আর এটা ভারত বুঝতে পারছে যে বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না, তাই তো ভিসা দেওয়া শুরু করেছে। কারণ নইলে আপনার বাড়িতে, আপনার আমি এত গালি দিলাম, তারপর আপনি বলেন আমার বাড়িতে আসেন, কতটুকু লাভ হইলে এটা বলবেন? বা আপনি আমার সারাদিন, আপনার পোলাপান সারাদিন আমার গালি দেয়, অথচ আপনার ভাগ্নেদের আমি দাওয়াত দিলাম, বাবা আসো ভাত খায় যাও, নিশ্চয়ই তাহলে লাভ আছে। নাহলে আমার গালি দিবেন কেন? আমি আপনার বাসায় আসতে বলবো, আপনার আমি গালি দেবো, আপনি কেন আমার বাসায় আসতে বলবো? এটা বঙ্গু তো বঙ্গুরা তো এটা বোঝে না। চায়না এক ধরনের বঙ্গু বানায় রাখছে, ভারত এখন আরেক ধরনের বঙ্গু বানায় রাখছে, কি করবেন না বলেন? কিছু করার নাই, এদের বুঝাইতে পারবেন না আপনি। অদ্ভুত ব্যাপার হলো, এইখানে যারা ভিসা নিতে যাচ্ছে 75 থেকে 80% হচ্ছে মুসলমান, 80% মুসলমান। কিন্তু তারপরেও তার অদ্ভুত চরিত্র বাংলাদেশের মুসলমান, সারাদিন গালি দিবে ভারতকে, আবার ভিসার জন্য দেখেন রিলিফের লাইনের মতো দৌড়াবে, ত্রাণ নেওয়ার মতো দৌড়াবে ভিসার জন্য। আবার সারাদিন আমেরিকার গালি দিবে, ফজর নামাজের সময় আল্লাহ আমার, এসা নামাজের সময় বলে আল্লাহ গো আমার ডিবি লটারিটা দিও, আমেরিকা লটারি দিও। মুসলমানদের চরিত্রটা বড়ই বিচিত্র। এরা দেখবেন সারাদিন দালালি করবে আমেরিকার, দালালি করবে পাকিস্তানের, আফগানিস্তানের, ইরানের, কিন্তু জীবনও ইরান, আফগানিস্তান, পাকিস্তানে যাবে না, মাগনা দিলেও না। কিন্তু তারা সারাদিন আমেরিকার আর ভারতের গালি দিবে, কিন্তু এই দুই দেশেরই ভিসা চায়। আমার ধারণা
আল্লাহ বোধহয় এই জন্য আমেরিকার ভারতকে কোনোদিনই ধ্বংস করবে না। কারণ হইলো কি জানেন, সব মুসলমান তো সারাদিন গালি দিল, আল্লাহ সকালবেলা আমারে ভিসাটা দিও ভারতের, আল্লাহ আমার আগামী মাসে আমেরিকার ভিসাটা দিও। তো আমেরিকার ভিসা দিতে গেলে তো আমেরিকাকে অস্তিত্ব রাখতে হবে, ভারতের ভিসা দিতে গেলে তো ভারতের অস্তিত্ব রাখতে হবে। এই জন্য আল্লাহ এই দুইটা দেশ ধ্বংস করবে না, কারণ মুসলমানদের দোয়াতেই এই দুইটা দেশ টিকা থাকবে আমার ধারণা। অদ্ভুত ব্যাপার এরা, দোস্ত মানে চোরি, মানে এরা হইলো দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে, সারাদিন গালি দিতে যে হায়দার ভাই ভালো না, আবার হায়দার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য আমি পাগল হয়ে থাকি। কোন অদ্ভুত চরিত্র এই মুসলমানদের, এটা নিয়ে আমরা আসলে বুঝে উঠতে পারলাম না, এটা নিয়ে আলাদাভাবে গবেষণা করতে হবে। জি, কারণ এই যে লাখ লাখ লোক যদি এখন ভারতে ঢুকে, এটা তো ভারতেরই লাভ, কারণ নিঃসন্দেহে, হোটেল চলবে, রেস্তোরাঁ চলবে। আমার হিসেবে প্রতি বছর 1 লক্ষ থেকে 1.25 লক্ষ কোটি টাকা আগে ভারত লাভ করতো, মানে ভারতের বাণিজ্য হতো বাংলাদেশের ভিসার কারণে, মানে বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা, এবং এটা ব্যবসার কথা বলি নাই, এটা হলো শুধু চিকিৎসা এবং ভ্রমণের কারণে ভারতের লাভ হইতো। আর এখন তো যদি আমাদের 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, 4 লক্ষ হবে, 5 লক্ষ হবে, ভারতের প্রচুর লাভ হবে। তো এবার এই জন্য ছেড়ে দিছে গালি দেওয়ার পরেও। জি ভাই, আমাদের এক ভাই কমেন্টসটা বারবার করতেছেন, এই জন্য নিলাম। বাংলাদেশ বিলিয়ন ডলার, উনি হয়তো ডলার লিখতে চাইছিলেন, ভুল হয়েছে, ডলার চীনে রপ্তানি করে, সেটা হইলো মাথার চুল। আর চীন সেটা থেকে মাথার উইক তৈরি করে বিক্রি করে। এখন বাংলাদেশ থেকে কি উকুনালা মাথার চুলগুলা যায় চীনে, আর চীন উইক বানায়। এইখানে আমি দেখলাম যে আপনার এই ইউরোপে সবচেয়ে বেশি উইক তো লাগায়, সবচেয়ে বেশি ইউরোপে, কালাই আফ্রিকার না। হেরা দেখলাম যে সব উইক লাগায়, মানে এটা পুরোটাই প্লাস্টিক, কিন্তু দেখতে এমন যে আপনি ধৈর্য বুঝবেন না যেটা চুল নাকি। এখন এই বাঙালি ভাই উনি কই থেকে জানলেন? উনি কি উকুনালা চুল সারবে আর নাকি? আমি বাঙালি ভাইটিকে অনুরোধ করবো, আপনি একটু এখন লেখেন যে আমরা বাংলাদেশ চায়না থেকে কত বিলিয়ন ডলার রপ্তানি করি, একটু কি জানাবেন দয়া করে। এখন একটু কমেন্টস করেন প্লিজ, প্রয়োজন আপনি গুগল করেন, করে আমাদের জানান আপনি কতটুকু রপ্তানি করলেন, সেটা আমাদের জানালেন। এখন আমদানি কত করেন সেটাও একটু জানান, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে আপনাকে আরেকটু উদাহরণ দিই, ওনার সুবিধার্থে দিই। আপনি হয়তো জানেন না, শুধু মানুষের চুল না, চুল বিক্রি করে এটা ঠিক, তবে 1 বিলিয়ন না। আর যে কথাটা বলছেন উনি, আরেকটু উদাহরণ দেই, বছরে ওই যে গরুর লেঙ্গুরের লেজ আছে না, গরুর লেঙ্গুর লেজটু কেটে প্রতি বছর যেটা বিক্রি করে চায়নাতে, ওইটার প্রায় 30-35 কোটি টাকা হয়, এটা আমি জানি। ওই চুল সহ, তাও চুল সহ, বুঝতে পারছেন? কিন্তু পরিমাণ হিসাব করেন যে কত আমদানি করেন আর কত, অর্থাৎ আমি হায়দরাবাদের বাড়িতে কত টাকা মাল কিনে আনি, আর হায়দর ভাই আমার কাছে কত রাশেদ হায়দর ভাই কিনে, এটা একটা সলিউশন দেন, মানে হিসাবটা দেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। চাইনাতে আমাদের সাথে যে বাণিজ্য ঘাটতি, সেটা হচ্ছে অকল্পনীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চায়নার সাথে, এটা ওনারা জানেই না, জানে না বলে এই মন্তব্যগুলো করে। এমনকি চায়না আমাদের ভিসা অত সহজে দেয় না। এবং যেটা পেপার পত্রিকায় কইতেছে যে আমরা 40 মিলিয়ন, বিলিয়ন তো দূরের কথা, 1 বিলিয়ন না, না 40 মিলিয়ন মাত্র নাকি রপ্তানি হয় বাংলাদেশ। তাই তো হবে, এর চেয়ে বেশি তো হওয়ার কথা না, এর চেয়ে বেশি তো হওয়ার কথা না। কারণ আপনি যে ক্রিম যত দেখবেন মাইয়াদের যে ফর্সা হওয়ার, ওই হওয়ার, কালা দাগ উঠার, বিভিন্ন গোপনাঙ্গের দাগ উঠানো, সব তো চায়না থেকে আন। কি চায়না থেকে আসে না? এই যে নবাবপুর চলেই তো চায়নার উপরে, নবাবপুরটা তো চলেই চায়নার উপরে। তাইওয়ানে হালকা 100-র মধ্যে 1-2জন গিয়ে থাকে। তো ফরিদ ভাই, 16টা ভিসা সেন্টার খুলছে জি ভারত। জি, এর আগে আপনারা জানেন যে একটা আন্দোলন তৈরি করে এম্বাসিতে আক্রমণ হয়েছিল ভিসা সেন্টারে চট্টগ্রামে। শুধু এম্বাসিতে নয়, হাই কমিশনারের বাসাতে, আবাসিক এরিয়াতে আবাসিক এরিয়া। তো এখন কি আবার কি কোনো হুমকি আছে বলে মনে করেন? কারণ হচ্ছে রংপুরের এক রাম মূর্তি নিয়ে গন্ডগোল আছে, এদিকে আবার একজন বলছে যে রংপুর নিয়ে নিবে, এগুলো নিয়ে সব মিলে কি মনে হয়? আপনি যে শিরোনামটা দিয়েছেন, প্রিয় দর্শক, আমরা তখন ভিন্ন বিষয়ে আলাপ করলাম, ধান বানতে শিবের গীত গাইলাম। আমাদের আসল পয়েন্ট কিন্তু এটাই যে এখন যেটা আমাদের সম্মানিত উপস্থাপক যেটা বলেছেন, যে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যায় ভারতীয় ভিসা সেন্টার, উনি প্রশ্নবোধক দিয়েছেন। আমি যদি আমার অনুষ্ঠান হইতো না, এটা আমি দাঁড়িয়ে দিয়ে দিতাম, মানে নিশ্চিত। তো উনি তো একটু ভদ্রলোক,
ভদ্র দেশে থাকে, আবার দুইজন ভদ্রলোক তার পাশে থাকে, একজন হলো ল্যাংটা সুলাইমান 3 ইঞ্চি, আর হইলো ওই যে ইউনূস সাহেব সুদের মহাজন, উনার প্রতিবেশী আমাদের এই দোয়াইন। জি জি জি, দুই মহান ব্যক্তির মাঝখানে উনি প্রতিবেশী, তাই একটু ভদ্রতা দেখেছে, প্রশ্নবোধক চিন্তা। আমি হলো দাঁড়িয়ে দিতাম। অর্থাৎ আমার বক্তব্য তো বাংলাদেশ নিরাপত্তার শঙ্কায় না, নিরাপত্তার হুমকিতে রয়েছে ভারতীয় ভিসা সেন্টার। এটা আমি সাধারণ যুক্তি, এটা গবেষণা করতে হবে না। কিছু কিছু বিষয় আছে, এর জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, এর জন্য আপনাকে নিরাপত্তা বিশ্লেষক হইতে হবে না। আমার ধারণা 3 মাসের মধ্যে সর্বোচ্চ, আমাকে তো দুষ্ট লোকেরা চিন্তাপীর বলে, আমি নাকি ওই জন্য বলে ভাই আপনি ভবিষ্যৎবাণী করেন না, ভয় করে কেন, কয় আপনার অনেকগুলোই মিলে যায়, সব হয় না, অনেকগুলোই মিলে যায়, দুষ্ট লোকেরা বলে। তো আমি একটা ভবিষ্যৎবাণী করলাম, আগামী 90 ডেজের ভিতরে ভারতীয় ভিসা সেন্টার গুলোতে, মানে ওই শব্দ উচ্চারণ করলাম না, কারণ আইনগত ব্যাপার আছে, তারপর রেস্ট্রিকশনের ব্যাপার, ওই শব্দ উচ্চারণ করলে এখানে ভিউ কমে যাবে, তারপর ব্যান হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হবে। এখন বুঝে নিয়ে ঝামেলা বলতে কি কি বুঝাইছি, অর্থাৎ নিরাপত্তা সরাসরি বিঘ্নিত হবে। আরো খোলামেলা বললে যে একটা বড় ঝামেলা হবে, একটা না কয়েকটা, 16টা, তো যে কোনো ভিসা সেন্টারে, সম্ভবত ঢাকার ভিসা সেন্টারে বড় ঝামেলাটা হবে। কারণ যখন দেখবে মানুষকে আর ঠিকই রাখা যাচ্ছে না, কারণ দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে, দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে। এবং এই বঙ্গুরাই যাবে, আমাদের হায়দ্রাবাদের ভাইয়ের বাসায় বঙ্গু, যারা সারাদিন স্লোগান দিত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঠিকই বলেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন বলবে দিল্লি দিল্লি। তো এই ভিসা নিয়ে যারা যাবে, যখন এদের এই ভারতে যাওয়ার স্রোত ঠেকাইতে না পারবে, তারপরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ভারতে ঘটবে। ধরেন পশ্চিমবঙ্গে গেল, একটা ভারতীয় হিন্দুর সাথে তর্ক লেগে গেল, কোনো কারণে তার সাথে ধস্তাধস্তি হইলো, অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা ট্রেনের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা চেন্নাই হাসপাতালে গেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, ব্যাঙ্গালোর যাওয়ার সময় মনে করেন যে কোনো কারণে ভাড়া নিয়ে অটোওয়ালার সাথে ঝগড়া হয়ে গেল, তাইলেই দেখবেন বাংলাদেশের ঘটনা। আর এমন হইতে পারে জামাতের লোকেরা এটা পরিকল্পিতভাবে ভারতে গিয়ে ওটা ঘটাবে, অর্থাৎ ভারতীয়দের সামনে এমন একটা কথা বলবে যাতে তাকে ধরে পিটায়। তো আপনি যদি ভারতের বিরুদ্ধে, সরকার হয়তো বিভিন্ন কারণে ভদ্রতা দেখায়, সব জনগণ তার ভদ্রতা দেখাবে না, আপনি যদি ট্রেনে উঠে হিন্দুকে গালি দেন, ভারতকে গালি দেন, আপনাকে 2টা চটকানা দিবে, এটি স্বাভাবিক। কলকাতা গেলেও চটকানা তো এবার খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন করবে কি, আর ইচ্ছা করে বলবে যাতে 2টা চর খায়, খাওয়ার পরে ওইটা তারা হাইলাইট করবে। ওই যে এক বদমাইশ ছিল না, কি যেন বাগা নাকি নাম দিয়েছিল, টাইগার, আয় বললো আমার চেন্নাই এটা করছে, আসলে কিছুই না, সব নাটক ছিল তার। তো ওইরকম একটা নাটক এই জামাতিরা পরিকল্পিতভাবে ঘটাবে। ঘটানোর পরে বাংলাদেশে ওই যে যেটা বললাম বড় ঝামেলা, প্রিয় দর্শক, ঝামেলা শব্দের সাথে আর কি কি আপনারা যোগ করবেন যোগ করে নিন, কারণ আমি ওই বিষয়গুলোকে ঝামেলা শব্দ বললাম, নইলে এটা রেস্ট্রিকশন পড়বে। মানে বিরাট একটা ঝামেলা হবে, বড় জন্য 90 দিন। কারণ ভারত যে আশা এটা দিয়েছে, যখন দেখবে যে ভারতের লাভ হচ্ছে, তখন একটা শ্রেণী, বিশেষ করে পাকিস্তানিরা পাগল হয়ে যাবে, কিরে বেটা আমরা এত খাতির করলাম, এত পীড়িত করলাম বাংলাদেশের সাথে, আমার কোনো 5 পয়সা লাভ নাই, এত কিছু করতেছি, আর ভারত শুধু ভিসা দিয়ে বছরে 4 লাখ কোটি টাকা লাভ, এতে পাগল হয়ে যাবে, এতে পাগল হয়ে যাবে এই পাকিস্তান। তখন তারা একটা ষড়যন্ত্র করবে, আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বাংলাদেশে এটা 5 মিনিটের ব্যাপার, শুধু একটা হুজুগ তুলে দিলেই হলো। কারণ বাংলাদেশের মানুষকে পয়দা করা হয়েছে, এখন মেন্টালি তাদের ভারত বিরোধী, হিন্দু বিরোধী আগেও ছিল, এখন সেটা একেবারে পারদ উচ্চ সীমানায় চলে গেছে, থার্মোমিটার একের উপরে চলে গেছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। তাই আপনি চাইলে যে কোনো কিছু করাবেন। এটা আপনি যে শিরোনাম দিয়েছেন, আপনি কালকে যখন আমার সাথে বললেন এবং আজকে যখন পাঠাইলেন, লেখাটা দেখলাম, আপনার এই অনুমানটা 100% সঠিক, এটা ঘটবে। এমন হতে পারে এটা ভারতও জানে, বাংলাদেশ সরকারও জানে, এবং যারা বললামই তো, এটার জন্য বাংলাদেশে যেটা ঘটতে যাচ্ছে, এটার জন্য ডক্টরেট ডিগ্রি নিতে হবে না। আমি এটা কেন দিলাম, এটা আসলে আমার একটা সন্দেহ, আমি জানি হয়তো আমার সন্দেহটা অমূলক হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে যে পৃথিবীর আজ পর্যন্ত কোন দেশে, এক দেশের কূটনীতিক আরেক দেশে গেলে তাকে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দেওয়া হয় না। এটা খুব ভারত ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা, তার মানে একজন ক্যাবিনেট মন্ত্রী যখন অন্য দেশে আসে, সে জেড ক্যাটাগরির নিরাপত্তা। এটা মানে উনি যদি ভারত বাংলাদেশে, এটা যদি আমেরিকাতেও কাউরে মন্ত্রী বানায় পাঠায়, সে জেড ক্যাটাগরি নিয়ে। ভারত কি বুঝে শুনে এটা করছে? ভারতকে আগেই টের পাইছে যে কিছু একটা হইতে পারে, মোটামুটি আমার এম্বাসি গুলো যাতে বাইচা থাকে, এই জন্য এটা করি। আসলে এটা তো আপনার আমার মাথায় যদি ঢুকে, তাহলে ভারত যে সারা পৃথিবীতে তাদের কূটনীতি এত সর্বোচ্চ পর্যায়ে, তারা কি জানেন? অবশ্যই জানে। তারা তাকে মন্ত্রিত্বের মর্যাদা শুধু এই কারণেই দেন নাই, নিরাপত্তা না, আরো বহুবিধ কারণে দিয়েছেন। আমার ধারণা এটা তো ছিলই, আপনি যেটা সন্দেহ করতেছেন এটা আমি একমত। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে
ভারতের মর্যাদা, একটা রাষ্ট্রদূতের যে কি মর্যাদা দিতে হবে, অর্থাৎ কোন রকম ফাত্রামি করবেন না, মন চাইলেই ডাকবেন আসো, এই রাষ্ট্রদূত এটা ঘটলো কেন আসো, ওইটা বন্ধ করে দিল। এটা করার কারণে কিন্তু আপনি চাইলেই এখন আগের মতো ডাক দিয়ে তাকে নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ চাইলেই আপনি তাকে সমন জারি করে নিয়ে বলবেন এটা হইলো কেন ওইটা হইলো কেন, এটা বলতে পারবেন না। এটা একটা আমাদের জন্য চরম চপেটাঘাত, আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। এটা বুঝতেই পারে নাই। ওই যে আরেকটা দেখেন না ঘটায় দিছে, ওই যে নেশৌরি নেশাখোর জাহিদ পাড়াকে দিল্লি থেকে ঘেটি ধরে বের করে দিছে। কিন্তু বাংলাদেশের এই বঙ্গুদের, আপনার বঙ্গুদের সমস্যা হলো এদের মানের মান পাহাড়ের সমান, এদের এক কোদাল করে যায় বেশি যায়। এদের যদি আপনি রাস্তাতে উবদা করে ধরে, মানে উবদা করে যদি বাইন্দা যদি রাস্তার মধ্যে হাটের মধ্যে যদি এদের জুতা পেটাও করেন, এদের ইজ্জত টিজ্জত যায় না, কারণ এদের মানের মান পাহাড়ের সমান। এটা আর বুঝতেই পারে না যে ভারত কি গেমটা খেলে দিল। তবে আপনি যে শিরোনাম দিয়েছেন, আমি সত্যি শঙ্কিত। আমার ধারণা আগামী 90 ডেজ থেকে 100 ডেজ এর মধ্যে ঘটনা ঘটে যাবে। বাংলাদেশের এম্বাসি, ভারতীয় এম্বাসি, ভারতীয় ভিসা সেন্টার, এগুলো সাথে একটা সংঘর্ষ করার চেষ্টা করবে পাকিস্তানপন্থী যারা আছে, এটা করবেই। কারণ প্রতিদিন যখন 1 লক্ষ ভিসা, মানে কি 1 লক্ষ ভিসা আবেদন করলে 75,000 তো পাবেই। 75,000 লোক যদি মানে 1,20,000 মনে করেন করে, তাহলে 1 লক্ষ লোক ভিসা পাবে। আপনি কল্পনা করতে পারতেছেন একটা দেশে প্রতিদিন 1 লক্ষ লোক ভিসা করবে। মানে ভারত কি ট্রাম্প কার্ডটা খেলে দিয়েছে দেখছেন, এত গালাগালি। জনে যদি $1,000 করেও নিয়ে যায় তো কয়েক মিলিয়ন ডলার, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হয়ে যাচ্ছে। তো প্রতিদিন 1 লক্ষ মানুষ বাংলাদেশি কারেন্সিতে আমি তো শুধু ভিসা ফি কত নিয়েছে জানেন? প্রায় 16 কোটি একদিনে। শুধু ভিসা ফি একদিনে 16 কোটি। তাহলে 16 কোটিরে ভাগ করেন মাসে কত বছর, শুধু ভিসা ফি এইটা। তাহলে এটা তো ভিসা ফি 1500। ওইখানে গিয়ে প্রতিদিন সবচেয়ে যদি সস্তায় খাবার খান, সবচেয়ে সস্তায় থাকেন, তাও তো আপনি গড়ে 1500 টাকা 1500 রুপি নিচে থাকতে পারবেন না, সবচেয়ে গরিবানা হালে থাকলে। ভাই আমি 2098-99-তে গেছিলাম, দিল্লির আরাকান সড়কে থাকতাম। একটা রুম, ওই যে কুলার মেশিন যেটাতে পানি ঢালতে হতো, কুলার চলতো, ওই রুম ভাড়া তৎকালীন সময়ে ছিল আপনার 700 রুপি। জি। এবং 3 বেলার খাওয়াতে আমার মিনিমাম 30 রুপি করে 100 রুপি চলে যেত। এরপরে তো আপনার যে কি বগা মার্কা একটা বিড়ি ছিল, 10টার প্যাকেট পাওয়া যেত, সেটাও তখন কিন্তু 10 টাকা করে। এখন তো হয়তো এগুলোর দাম আরো 5 গুণ 10 গুণ হয়েছে। আপনি তো আসল জায়গায় যান নাই। এই ভারতে যারা যাইতেছে অর্ধেক তো যায় আগে ফেন্সিডিল খায় বেশি দামে, আর খায় হলো আপনার মদ খায়, ওই হিসাব তো ধরলেন না। তারপরে আরেকটা বলবো যে মামুনুলের মতো ঘটনা ঘটায়। তো হ্যাঁ, প্রতিদিন আপনি যদি ধরেন এই মুহূর্তে ভারতে সর্বনিম্ন, মানে যেটা হলো ছোট্ট একটা রুম, মনে করেন একটা বিছানার সমান, মানে আমার বাসায় যে খাটটা আছে ওই খাটের সমান রুমেও যদি আপনি থাকেন, আপনাকে 500 রুপি দিতে হবে, আর 500 রুপি খাইতে হবে। এখানে মনে করেন যে আপনি বস্তিতে থাকলেন, তাও 1000 রুপি প্রতিদিন খরচ হবে সর্বনিম্ন। তাহলে আপনি হিসাব করেন 1 লক্ষ লোক প্রতিদিন 1000 রুপি। ক্যান ইউ ইমাজিন কত টাকা পাবে? এই জন্য ভারত